দর্শক, শুভ নববর্ষ 1432। নাগরিকের নিয়মিত সংবাদ বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার হোসেন। আজকে আমার সাথে রয়েছেন আমার 3 সহকর্মী। শুরুতে জিহাদুল ইসলাম, রয়েছেন মুনিয়া জুথি, সেই সাথে রয়েছেন অলিয়ল রনি। দর্শক, আজকে নববর্ষ, বাংলাদেশি বা বাঙালির আজকে ঐতিহ্যবাহী অনুষ্ঠান। এই অনুষ্ঠান বাঙালি সবসময় স্মরণ করে বা বাংলাদেশিরা মনে প্রাণে ধারণ করে এবং উদযাপন করে। নগরবাসীও এই নববর্ষ উদযাপন করেছে। অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসার পর এই নববর্ষ আজকে প্রথমবারের মতো তারা আয়োজন করছে। পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে নববর্ষ উদযাপিত হয়েছে, নগরবাসী কিভাবে উদযাপন করেছে, এই নিয়ে সরকারের বিভিন্ন ধরনের বক্তব্য ছিল। তারা বলার চেষ্টা করেছিলেন যে এই নববর্ষ তারা এমনভাবে উদযাপন করতে চায় সেটি যে আসলে বাঙালির নয়, সারা বাংলাদেশি অর্থাৎ বাংলাদেশি মানুষের সার্বজনীন উৎসব, সেটি করার তারা চেষ্টা করেছিলেন। তার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। নগরবাসীকে বারবার আহ্বান জানিয়েছিলেন যেন পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপনে তারা সামিল হয়। তেমনি নগরবাসী আসলে কিভাবে উদযাপন করেছে সেটি আসলে আমরা শুরুতে একটু দেখে আসতে চাই। গতবার তো তেমন কিছু আয়োজন হয়নি, এবার খুবই ভালো লাগছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার বাচ্চা সবাইকে নিয়ে আসছি, ফ্যামিলি সবাই উদযাপন করার জন্য। অনেক ভালো। No, it's very beautiful. It's amazing to be surrounded by everyone wearing red, listening to the beautiful voices, to the beautiful songs. It's very beautiful. আমি আজকে ঘুরে বেড়াবো, চুড়ি কিনবো, ট্যাবা বোতল কিনবো, বাতাসা খাবো, সারাদিন ঘুরবো, ফ্যামিলিকে নিয়ে আসছি, ফ্যামিলির সাথে এনজয় করব, কিছু কেনাকাটা করবো। বেশি আর্টও করা হয়েছে অনেক সুন্দর করে, এবং সারাদিন ঘোরাঘুরির প্ল্যান আছে। জাম্পিং দেখলাম, তারপরে ভূতের বাড়ি, নাগরদোলা, এগুলাই ঘুরবো, কেনাকাটা করবো, মেলা দেখবো, বিকালে ঘুরতে যাব, তারপর বাসায় এসে পড়াশোনা করবো। এই আর খুবই ভালো লাগতেছে, একটা উৎসব। বাচ্চারা আগ্রহ করে উঠেছে যে আম্মু চলো আমরা ঘুরতে যাই, মেলায় যাই, অনেক কিছু দেখা যাবে। অসাধারণ, এটা না আসলেও এটার ফিলটা, অনুভূতিটা নেওয়া যাবে। এই পহেলা বৈশাখে না আসলে পুরো বছরই মনে হয় কেমন যেন লাগে। আজকে তো মনে হচ্ছে আমরা সত্যিকারের বাঙালি। এই দিনটা আমরা নিজেদের মতো করে, বাঙালির মতো করেই আমরা উদযাপন করি। নতুন বাংলাদেশ, নতুন সূর্যোদয়, অত্যন্ত চমৎকার পরিবেশ, যেখানে ভয় ভীতি দ্বিধাদ্বন্দ্ব কারো নাই। দর্শক, দেখছিলাম পহেলা বৈশাখকে ঘিরে নগরবাসীর যে উদযাপন, যে উচ্ছ্বাস, সেটি দেখছিলাম। এই পহেলা বৈশাখ সংবাদ সংগ্রহ করার জন্য 3 সহকর্মী ছিলেন মাঠে। পহেলা বৈশাখ পাড়া মহল্লা থেকে ছায়ানট কিংবা আনন্দ শোভাযাত্রা সবখানেই ছিলেন আমাদের এই সহকর্মীগুলো। শুরুতে আমি জিহাদুল ইসলাম আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আপনি ছায়ানটের একেবারে ভোরে গিয়ে সেই অনুষ্ঠানটি পহেলা বৈশাখের সংবাদ সংগ্রহ করেছিলেন। কেমন দেখেছিলেন আপনি এই ছায়ানটে, বা আসলে এই ছায়ানটের প্রতিবারই তো এক ধরনের স্লোগান থাকে, এবার সেটি কি ছিল আর ব্যতিক্রম বা কি দেখেছেন আপনি? এবার খুব সকাল থেকে আসলে ছায়ানটের যে আয়োজন সেটি শুরু হয়, এবং সেখানে তাদের যে স্লোগান এবার ছিল যে আমার মুক্তি আলোয় আলোয়, এই স্লোগানে তাদের এই আয়োজনটি শুরু হয়। সেখানে প্রায় 6টা 15 মিনিট থেকে, একেবারে সূর্যোদয়ের পর থেকেই তাদের যে আয়োজনের প্রস্তুতি সবকিছু 6টা 15 মিনিটে শুরু হয় সেই আয়োজন। এবং এই আয়োজনকে ঘিরে সব বয়সীদেরই পদচারণা কিন্তু রমনার বটমূলে ছিল। সেখানে আমরা দেখেছি ছোট্ট শিশুদের মধ্যে এক ধরনের আমেজ ছিল। তারা রংতুলির আঁচড়ে তাদের যে নববর্ষের ছাপ সেটি তারা গালে, বিভিন্ন জায়গায় চেহারায় তারা বিভিন্ন কিছু কপালে সেই পতাকা বেঁধে নানাভাবে সেটি উদযাপন করেছে। এছাড়া বয়স্ক যারা রয়েছে তারা স্বজনদের নিয়ে, কেউ পরিবার নিয়ে নানাভাবে এসেছে বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এবং আপনি জানেন যে এবারের যে আয়োজন আসলে ছায়ানটের, সেই আয়োজন ঘিরে প্রায় 1 মাস ধরে কিন্তু তাদের এই প্রস্তুতি ছিল। তারা 1 সপ্তাহ ব্যাপী এই রমনার বটমূলকে প্রস্তুত করা হয়েছে, সেটি ঘিরে নানা ধরনের প্রস্তুতিও কিন্তু ছিল। এই আয়োজনকে ঘিরে আমরা খুব সকালবেলা, একদম সূর্যোদয়ের পরেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারপাশ থেকে, রমনার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে নিরাপত্তা ব্যবস্থা বা করা নজরদারি সেটি কিন্তু তারা রেখেছে। সড়কের চারপাশ থেকে আটকে দিয়েছে গাড়িগুলো, যাতে একদম রমনার বটমূলের গেট পর্যন্ত না যেতে পারে, যানজট সৃষ্টি না হয়। এরপরে যখন ভেতরে প্রবেশ করার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা ধরনের তৎপরতা কিন্তু ছিল। আর সেখানে শুরুতে আসলে প্রায় 24টি পরিবেশনা ছিল, এবং 5 দফায় প্রায় 150 শিক্ষার্থী সেখানে অংশগ্রহণ করেছে। এই যে দফায় দফায় যে আয়োজন ছিল, সেখানে বিশেষ করে একটা ব্যাপার নিয়ে কথা বলতেই হয়। তারা আয়োজনের মধ্যে একটা জায়গায় গিয়ে শেষের একটু আগেই 1 মিনিটের জন্য নীরবতা পালন করেছে। গাজায় যে ইসরায়েলি বর্বরতা বা যে নির্মমতা চালানো হচ্ছে সেটিকে ঘিরে সেখানকার জন্য তারা আসলে যারাই রমনার বটমূলে আয়োজনে উপস্থিত ছিলেন তারা 1 মিনিট নীরবতা পালন করেছে। এবং সেই পরিস্থিতির পরে আমরা দেখেছি যে
জাতীয় সঙ্গীতের মাধ্যমে তারা সেই প্রোগ্রামটি শেষ করে, এবং সবার মধ্যে এক ধরনের উচ্ছ্বাস ছিল, তাদের মধ্যে বাঙালিয়ানা, বাঙালি সাজে, বাঙালি পোশাকে সেই ধরনের উচ্ছ্বাস যেমন ছিল, আমরা মঞ্চেও সেটি দেখেছি যে যারা অংশগ্রহণ করছেন শিল্পীদের পোশাকের সাথে মিল রেখেই কিন্তু মঞ্চের যে রং, সেই রঙের এক ধরনের সম্পর্ক ছিল, সেই অবস্থা কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে ছায়ানটের আজকের যে আয়োজন, যেটি 2 ঘন্টা ব্যাপী চলেছে, সেই আয়োজনটি একেবারে উৎসবমুখর ছিল, সকলের পদচারণায় একদম উচ্ছ্বাস ছিল, সেই অবস্থা কিন্তু আমি ছায়ানটে দেখেছি। সরকারের তরফ থেকে তো বারবার বলা হচ্ছিল যে সার্বজনীন উৎসব, এটি সকল শ্রেণী পেশার মানুষ বা অনেকে অংশগ্রহণ করবে, মানুষের উপস্থিতি বা আপনারা কেমন দেখছিলেন ছায়ানটে? সরকারের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল, সে বলা যায় যে আমি সেখানে দেখেছি যে সব ধরনের মানুষেরই কিন্তু সেখানে অংশগ্রহণ ছিল, এবং অন্যান্য বছরের তুলনায় যেমনটা বলছেন যে ছায়ানটের যিনি সাধারণ সম্পাদক লিসা, তিনি বলেছেন সবশেষ যখন আমরা আমাদের সাথে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে এবছর নির্বিঘ্নে নিরাপদে কিন্তু পয়লা বৈশাখের যে ছায়ানটের আয়োজন তাদের রমনার বটমূলে সেটি পালিত হয়েছে, এবং মানুষের যে ঢল নেমেছে এবার সেটির মাধ্যমেই, এবং এই মানুষের ঢলই আসলে তাদের শক্তি বা তাদের অনুপ্রেরণা, তারা সেটি বলেছেন। এবং অন্যান্য বছরের তুলনায় এবছর তারা প্রশাসনের কাছ থেকে অনেক বেশি সহায়তা পেয়েছেন, প্রশাসনের অনেক বেশি তারা সেই জায়গাটিতে তৎপরতা পেয়েছেন, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। নিরাপত্তার ঝুঁকি এবার ছিল না বলে যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা আগেও বলেছিলেন, আজকেও তেমনটি আসলে আমাদের চোখে পড়েনি, যেহেতু আপনি সংবাদ সংগ্রহ করেছেন। জিহাদ, আপনাকে ধন্যবাদ। এবার অলিউল রনি, আপনার কাছে একটু যেতে চাই, সেটা আপনি তো আজকে যে শোভাযাত্রার নাম পরিবর্তন হয়ে আনন্দ শোভাযাত্রা হয়েছে, সেই সংবাদটি সংগ্রহ করেছেন আপনি, একদম সকালেই সেখানে গিয়েছিলেন। এই শোভাযাত্রা আসলে আপনি ব্যতিক্রম কি দেখেছেন? সরকারের তরফ থেকে তো বলা হচ্ছিল যে প্রায় 26 নৃগোষ্ঠী সেখানে অংশগ্রহণ করবে, সার্বজনীন উৎসবে পরিণত করবে এবার, অর্থাৎ সবাই, সেটা আমার আপনার সকল শ্রেণী পেশার মানুষের আসলে এই প্রোগ্রাম হবে। নতুনত্ব কি দেখেছেন আপনি? শুরুতেই আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা। আপনি যেটি বলছিলেন, আসলে বিগত বছরের সাথে যদি আমি এই বছরের নববর্ষবরণটা কম্পেয়ার করি, সেক্ষেত্রে মোটা দাগে যে পরিবর্তনগুলো আসলে এসেছে সেটি কিন্তু আমরা শুরুতেই দেখেছি, বিশেষ করে নামের পরিবর্তনের মধ্য দিয়ে। আমরা জানি যে 1989 সালে যখন আসলে শোভাযাত্রা প্রথম শুরু হয়, তখন কিন্তু এটি হচ্ছে আনন্দ শোভাযাত্রা নামে ছিল। পরবর্তীতে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সেখান থেকে অমঙ্গলকে দূর করার জন্য পরে কিন্তু এটিকে শোভাযাত্রা হিসেবে, মঙ্গল শোভাযাত্রা হিসেবে নামকরণ করা হয়, এবং সেটি কিন্তু চলে আসছিল। তো পরবর্তীতে এই যে জুলাই অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের পরিবর্তিতে সেটি কিন্তু এখান থেকে এটি পরিবর্তন হয়ে মঙ্গল শোভাযাত্রা থেকে কিন্তু আনন্দ যাত্রা হয়। এবং এই যে আসলে পরিবর্তনটা এখান থেকে শুরু করলে মোটা দাগে যে আরো পরিবর্তনগুলো ছিল, সেটি আপনার মোটিভ থেকে শুরু করে প্রতিপাদ্য বিষয় যেগুলো সেগুলো এবং বর্ষবরণের যে আয়োজন, সম্পূর্ণটাই কিন্তু আসলে একটি পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে। আর বিশেষ করে আমি যদি আপনাকে একটু বলার চেষ্টা করি, তাহলে দেখুন এই যে মোটিভ, আমরা এর আগের যে বছরগুলোতে দেখেছি কিন্তু শান্তির প্রতীক হিসাবে কতগুলো মোটিভ ছিল। বিশেষ করে আমরা দেখেছি ইলিশ মাছকে দেখেছি, কখনো বাঘকে দেখেছি, কখনো আদার্স আরো অনেকগুলোই ছিল। তো সেক্ষেত্রে এইবার কিন্তু পরিবর্তনটা এসেছে 3টি ধারায়। প্রথমে এখানে কিন্তু একটি শান্তির প্রতীক হিসাবে একটি মোটিভ ছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টি আমি আপনাকে বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের যে ইস্যুটি, সেটিকে কেন্দ্র করেও কিন্তু কিছু মোটিভ ছিল, এবং তৃতীয় হচ্ছে প্যালেস্টাইন ইস্যুতে আমরা সবাই জানি যে পুরো বিশ্ব এখন গরম। সুতরাং এখানেও কিন্তু আসলে এই মোটিভটিও কিন্তু আমাদের এই যে র্যালি এখানে নিয়ে আসা হয়েছে। তো সেক্ষেত্রে যদি শান্তির প্রতীক হিসাবে এবারও কিন্তু ইলিশ মাছ ছিল এবং পায়রা থাকার কথা ছিল, কিন্তু আমরা জানি যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে গেছে এই র্যালির 2 দিন আগে, এবং যার ফলে আসলে সেই পায়রাটি কিন্তু আমরা দেখতে পাইনি, এবং তার পরিবর্তে আমরা কিন্তু ইলিশ মাছ দেখতে পেয়েছি। এবং আমরা যে জুলাই অভ্যুত্থানের দিকে তাকাই, তাহলে আমরা এখনো মনে পড়ে আমাদের যে মুগ্ধর পানির বোতল, এবং সেই সাথে 36শে জুলাই যে বিষয়গুলো, এবং সেই সাথে স্বৈরাচারের মুখাকৃতি যেটি রয়েছে, সেটি আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে অনুসরণ করে আসলে করা হয়েছে। এই যে বিষয়গুলো, তখন আসলে জনগণ কিন্তু এখানে বলছেন যে নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে প্রতিছবি তারা এই র্যালির মাধ্যমে দেখতে পেয়েছেন। এবং সেই সাথে আপনাকে যদি আরেকটু বলি, সেটি হচ্ছে যে তরমুজের একটি ফালি আমরা দেখতে পেয়েছি, সেটি কিন্তু আসলে প্যালেস্টাইন ইস্যুতেই আসলে এখানে অ্যাড করা হয়েছে, এবং যারা যে শিল্পী অ্যাড করেছেন তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে প্যালেস্টাইনে যে বর্বরতা চলছে, এটি আসলে প্রতিবাদ শুরু হয়েছে, আমরা এখানে অ্যাড করেছি। তো মোটা দাগে আসলে এই পরিবর্তনটা আমরা দেখেছি আজকে র্যালিতে। এরপর যদি আরেকটু সামনের দিকে আগাই, তাহলে আপনাকে বলতে হবে যে আমরা বিগত বছরগুলোতে আসলে কিন্তু দেখেছি যে সরকার ক্ষমতায় থাকে, তাদের বিভিন্ন সংগঠন এটিকে নেতৃত্ব দিয়ে থাকে, এবং তারাই সামনের সারিতে থাকেন। কিন্তু এবার আসলে কিন্তু সম্পূর্ণ প্রেক্ষাপটটি আলাদা। কিভাবে আলাদা দেখুন, আমরা বিগত বছরে কখনো দেখিনি এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে আসলে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে। এবার কিন্তু আমি যেটা আপনাকে বলি যে গারো থেকে আপনি একটু বলছিলেন যে এবার প্রেক্ষাপট আলাদা, আগে যে রাজনৈতিক নেতৃত্ব হয়তো বা সামনে থেকে এই ধরনের শোভাযাত্রা নেতৃত্ব দিতেন, এবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক রং মাখানোর চেষ্টা তারা করেননি। এবার আসলে কি সেটি দেখেছেন আপনি?
দেখুন, আমি যদি আপনাকে বলি এখানে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ যেমন বলছেন যে আসলে এটি রাজনীতিকরণের বাইরে চলে আসছে, বিশেষ করে র্যালি কিভাবে সেটি হচ্ছে এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তারা অংশগ্রহণ করেছে, 26টি ক্ষুদ্র নিগোষ্ঠী, তারা তাদের বিভিন্ন কার্যক্রম করেছে এবং সেই সাথে কিন্তু সাংস্কৃতিক উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু আমাদেরকে গণমাধ্যমকে বলেছেন যে আসলে এটি তিনি রাজনীতিকরণ থেকে বেরিয়ে বাইরে নিয়ে এসেছেন। আর বিশেষ করে তখন কিন্তু তাকে অনেকে প্রশ্ন করেছিল যে তাহলে হচ্ছে এই যে স্বৈরাচারের মুখাকৃতি যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে কেন, তখন কিন্তু তিনি আমাদেরকে এটি সরাসরি জবাব দিয়েছেন যে আসলে এই যে মুখাকৃতি যেটি স্বৈরাচারের মুখাকৃতি, এটি আসলে কিন্তু কোনো দলের না বা কোনো নেতা বা কোনো নেত্রীর না, এটি হচ্ছে আসলে তাকে এখানে অনুসরণ করা হয়েছে, তিনি এরকম একটি কর্মকাণ্ড করেছেন দেখে তাকে অনুসরণ করা হয়েছে, এখানে রাজনীতি আসলে কোনো কিছু নেই। এরপর হচ্ছে আমরা যদি পরবর্তীতে এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি আরেকটি কথা বলেছেন যেটি হচ্ছে গণমাধ্যমে ভালোভাবে এসেছে যে বিশেষ করে আমরা হচ্ছে এটিকে বাঙালির প্রাণের উৎসব বলতাম এতদিন, তিনি কিন্তু বলেছেন আসলে এই বাঙালির প্রাণের উৎসব না হয়ে এটি কিন্তু বাংলাদেশের প্রাণের উৎসব। আপনার কাছে ফিরবো, আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন মুনিয়া জুথি, আপনিও তো পহেলা বৈশাখের সকাল থেকে সংবাদ সংগ্রহ করেছেন, একেবারে ভোরেই আপনি সংবাদ সংগ্রহ করতে গিয়েছেন। আপনার কাছে আসলে যে সরকারের তরফ থেকে বলা হচ্ছিল বারবার এবার হচ্ছে সার্বজনীন উৎসবে পরিণত করবে, আসলে কি মনে হয়েছে, কি পরিবর্তনগুলো আপনি এবার চোখে পড়েছে আপনার কাছে? জি আনোয়ার, ধন্যবাদ। একদম সকাল থেকেই আমি রমনার দিকে ছিলাম, সোহরাওয়ার্দী উদ্যানে ছিলাম। যখন প্রথম সময়টা তারা আসলে খুবই উচ্ছ্বসিত ছিল, খুবই মানে আবেগ উৎকণ্ঠা তাদের মধ্যে কাজ করছিল এবং ছোট থেকে শুরু করে ছেলে থেকে বুড়ো পর্যন্ত সবাইকে আমি দেখেছি যে পহেলা বৈশাখ যখন আসছে বা সেটাকে যখন বরণ করতে নিতে এসেছে তখন কিন্তু সেই ড্রেস কোডটা তারা ম্যাচিং করেছে, লাল সাদার মিশেলে পোশাক পরেছে বা একটু রঙিন কাপড় তারা পরে হাজির হয়েছে। তো শুরুর দিক থেকে আমি লক্ষ্য করলাম যে আনন্দ শোভাযাত্রা সেটিতে যাওয়ার জন্য তারা কিন্তু খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যখন শোভাযাত্রা শেষ হলো, শোভাযাত্রা শেষ হওয়ার পরে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট মেলার মতো যে বসে, বিভিন্ন কনসার্ট হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, সেই জায়গাগুলোতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেল। সর্বজনীন বলতে আমি সবচেয়ে বেশি যেটি নোটিস করলাম সেটি হচ্ছে যে বিগত বছরগুলোর তুলনায় বা ইতিহাস যা বলে, একটা সময় এই অনুষ্ঠানকে আসলে ধরে নেওয়া হতো বা কেউ কেউ মনে করতো কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিভিন্ন ধরনের মতভেদ কিন্তু প্রচার ছিল। কিন্তু পরবর্তীতে সময়ে এই জিনিসগুলো বিগত কয়েক বছর ধরে যেভাবে পালিত হয়েছে এবার তার থেকে একটু ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। দেখুন, গত কয়েক বছর তো রমজানের মধ্যেও পহেলা বৈশাখ পালন করতে হয়েছে, এবার যেহেতু রমজান ছিল না সেই জায়গা থেকে আমি কিন্তু বিভিন্ন ধরনের, যেমন আসলে হিন্দু বলি, হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় অনেকে হিজাব পরে মাথায় ফুলের তোড়া নিয়ে সাজিয়ে নিজেদেরকে নানান রকম ভাবে সাজিয়েছে। এর বাইরেও বৌদ্ধ, খ্রিস্টান, আদার্স যে সব সম্প্রদায় রয়েছে তাদের কিন্তু আমি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। তবে হ্যাঁ, সবাই বলছিল যে বিগত কয়েক বছরের তুলনায় হয়তো অংশগ্রহণ একটু কম, সংখ্যায় কম হতে পারে, কিন্তু সমস্ত ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে ছিল এবং তারা কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছিল যত দারুণভাবে আসলে দিনটাকে রাঙিয়ে তোলা যায়। তাদেরকে জিজ্ঞেস করছিলাম কি কি করেছেন, তারা বলছিল যে এই যে ইলিশ মাছ যে আজকে যে মোটিভ হিসেবে দেখানো হলো, সকালটা কিন্তু যার যার সাধ্য আছে সাধ্য মতো তারা কিন্তু চেষ্টা করেছে পরিবারের সকলকে নিয়ে বা বাইরে এসে পান্তা ইলিশ খেয়ে দিনটা শুরু করার, বা আবার হচ্ছে একটু মেলায় যাওয়ার, মেলায় গিয়ে পুরনো যেসব ঐতিহ্যবাহী জিনিসপত্র রয়েছে লাইক নাগরদোলা, তারা কিন্তু ছোট বাচ্চাদেরকে নাগরদোলায় ওঠাচ্ছিল, দেখাচ্ছিল, বা এটা যে প্রাচীন কাল থেকে চলে আসছে এখনো বহমান, সেই বহমান সংস্কৃতির চিত্রের সাথে কিন্তু পরিচিত তারা করিয়ে দিচ্ছিল। সকাল থেকে কিন্তু আমি বেশ জমজমাট দেখেছি। এই আরেকটি ব্যাপার, একটু আপনি তো যেহেতু অনেকের সাথে কথা বলেছেন, আপনি কি এই প্রশ্নটা কাউকে জিজ্ঞেস করেছিলেন কিনা যে তাদের মধ্যে কোনো আতঙ্ক আছে কিনা, যেহেতু 2 দিন আগেই যে ফেসিবাদের যে আসলে চিত্রটি বানানো হচ্ছিল সেখানে আগুন দেওয়া হয়েছিল, তো সেই জায়গা থেকে তাদের মধ্যে কোনো শঙ্কা কাজ করছে কিনা বা নিরাপত্তার কোনো অভাব বোধ করছিলেন কিনা? আমি তাদেরকে জানতে চেয়েছিলাম যে নিরাপত্তাজনিত কোনো ইস্যু আছে কিনা, কোনো রকম ইনসিকিউর তারা আসলে ফিল করছে। এক কথায় কিন্তু তারা জবাব দিয়েছে না, এবং সেখান থেকে বোঝা যায় মানে তারাই আমাদেরকে আসলে বলছিল যে নিরাপত্তাজনিত কোনো ইস্যু নেই, কারণ আপনারা এবার দেখুন যে সমস্ত ধর্মবর্ণের মানুষ কিন্তু আমরা অংশগ্রহণ করেছি। সুতরাং সেই জায়গা থেকে মানে তাদের উপস্থিতিই বলে দিচ্ছিল যে নিরাপত্তা ঝুঁকি কিন্তু এখানে ছিল না, যদিও আগে থেকে বারংবার নানা রকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছিল, তবুও দিন শেষে তারা বলছিল আসলে এই নিরাপত্তার ব্যবস্থাটি আসলে আপনি বলছিলেন যে আসলে তারা খুব শঙ্কা প্রকাশ করেনি, যে এই যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল তারপরেও কি তাদের মধ্যে কোনো শঙ্কা ছিল না? এই আরেকটি ব্যাপার আপনি বলছেন হয়তো তুলনায় বা সংখ্যায় কিছু মানুষ কম হতে পারে, হয়তো বা আবার নাও হতে পারে, এই ঘটনার ফলাফল কি আসলে কমে গেল বলে মনে হচ্ছে আপনার কাছে, নাকি অন্য কোনো কারণ থাকতে পারে? আমি দেখুন সকাল থেকে মাঠে ছিলাম, তাদের সাথে কথা বলে আমি যতটুকু বুঝতে পেরেছি তাদের বক্তব্য অনুযায়ী
আপনি যে ঘটনাটির কথা বলছেন যে ফ্যাসিস্টের যে মুখাবয়ব তৈরি করা হয়েছিল সেটি আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে আতঙ্ক আছে কিনা বা বড় ধরনের কোনো ঝামেলা হওয়ার সংখ্যা ছিল কিনা, এটি আসলে তাদের ব্যাখ্যা থেকে তারা বলছেন যে এটাকে পণ্ড করার জন্য একটা অপচেষ্টা ছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যেটা বা নিরাপত্তা ব্যবস্থা যেই পরিমাণ নিরাপত্তা নেওয়া হয়েছে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য, সেই জায়গা থেকে কিন্তু তারা কোনো রকম সংকোচ বোধ করেনি এবং বারংবার তাদের উপস্থিতি দিয়ে এবং বিভিন্ন সম্প্রদায়ের উপস্থিতি দিয়ে কিন্তু তারা সেটি প্রমাণ করছিলেন। আরেকটা ব্যাপার যেটি বলছিলেন যে সংখ্যা কমে যাওয়ার আসলে কারণ কি হতে পারে, দেখুন সংখ্যা কমে যাওয়ার কারণ তো ভিন্ন রকম হতে পারে। কারণ অন্যান্য বার যখন আয়োজন করা হয়ে থাকে বা বিভিন্ন ধরনের ইস্যুস থাকে, এখন হয়তো ওয়েদারের দিকটাও তারা আসলে খেয়াল রেখেছে বা হচ্ছে যাতায়াতের দিকটাও খেয়াল রেখেছে, বা অনেকেই আমি খবর নিয়েছি তারা কেউ কেউ হয়তো ঘরে বসে উদযাপন করছে, বা আমরা যেহেতু সকালের দিকটাতে মাঠে ছিলাম হয়তো অনেকে সকালের দিকটাতে বের হবে না, বা অনেকেই দূর থেকে এসেও কিন্তু র্যালিতে অংশগ্রহণ করতে পারেনি, এটি একটি কারণ হতে পারে। যেহেতু আমরা দেখছিলাম যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রত্যেকটা জায়গাগুলোতে ভিড় কিন্তু বেড়ে যাচ্ছিল, সুতরাং সকালবেলা আসেনি মানেই যে দুপুর বা বিকাল গড়ালেও এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করবে না বা আসবে না, বিষয়টি এরকম না। তবে সকালের চিত্রটা তুলনামূলক একটু কম ছিল। জি জ্যোতি, আবার ফিরবো আপনার কাছে আবারও। জিহাদ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো নিয়মিত সংবাদে চোখ রাখেন, যেহেতু সাংবাদিক হিসেবে আপনাকে চোখ রাখতেই হয়, খবরাখবর রাখতে হয়। এই যে জুলাই অভ্যুত্থানের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলো, তারা বারবারই আসলে এই বৈশাখকে নতুন রূপে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করছিলেন। সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা আমি নিজেও সেই সংবাদটি সংগ্রহ করেছিলাম, নাম পরিবর্তনের বিষয়টা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছেন। সর্বশেষে এসে তিনি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা চারুকলা তারা পরিষ্কার করলো যে আসলে এটি আনন্দ শোভাযাত্রা হচ্ছে। এই যে এই ধরনের একেবারে শেষে এসে বলা, এটি কি আসলে কোনো রাজনৈতিক কোনো কারণ দেখছেন, না কি নর্মালি তারা এক ধরনের রহস্য রাখতে চেয়েছে মানুষের কাছে যে না আসলে তারা পরেই জানুক? আনোয়ার, সেখানে যেমনটা করে প্রথম থেকে এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছিল, যখন এই নামটা পরিবর্তন করা হলো সেটা নিয়ে আমরা দেখেছি অনেক সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেন সমালোচনা হয়েছে, সেখানে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট আছে কিনা সেটা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছে। কিন্তু পরবর্তীতে এসে চারুকলার শিক্ষার্থীরা আবার সেটা নিয়ে প্রশ্ন তুলেছে। আর চারুকলার এই ঘটনার প্রেক্ষিতে সাংস্কৃতিক উপদেষ্টা তো সেখানে কয়েকবার গিয়েছিলেন, চারুকলাও তিনি গিয়েছিলেন, মোটিভকে কেন্দ্র করেও গিয়েছিলেন। সেখানে বারবার করে বলা হচ্ছিল যে এই ঘটনার সাথে আসলে রাজনৈতিক কোনো উদ্দেশ্য সেখানে ছিল না, এটা বারবার করে কিন্তু ক্লিয়ার করা হয়েছে সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে। তবে সেখানে সেটি পরিবর্তন করার পরে যেহেতু সমালোচনা হলো, অনেকে বলছেন যে সমালোচনাকে কেন্দ্র করেও সেই ধরনের মানে এই যে পরিবর্তিত সিদ্ধান্ত সেটাও হতে পারে। আবার সেটাকে কিন্তু সরকারের পক্ষ থেকে তো সেটাকে বারবার এড়িয়ে যাওয়া হচ্ছে যে না। আমার নিজের মধ্যে একটি প্রশ্ন মানে জাগে আর কি, সেটি হচ্ছে যেহেতু 90 সালে এসে এই আনন্দ শোভাযাত্রাটা মঙ্গল শোভাযাত্রা হয়েছে, এরপরে তো প্রায় সকল দলেরই রাজনৈতিক দলেরই হচ্ছে ক্ষমতায় আসছে, তারা কিন্তু কখনো পরিবর্তন করেনি, এখন সে এটিকে পরিবর্তন করতে হলোই বা কেন? আসলে এই প্রশ্নটা আমার মধ্যেও জাগে, আপনার মধ্যে কখনো এই প্রশ্নটা তো আছে, এই প্রশ্নটা নেটিজেনদের তো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল যে কেন আসলে হুট করে এই পরিবর্তন করার সিদ্ধান্ত, সেটার অনেক প্রেক্ষাপটের কথা বলা হচ্ছে, রাজনৈতিক অনেক কারণের কথা বলা হচ্ছে। আপনি যেমনটা দেখছিলেন যে এই সাংস্কৃতিক উপদেষ্টা কিন্তু চারুকলার ঘটনাকে মোটিভকে ঘিরে যেমনটা আমরা দেখেছি যে সেখানে যখন মোটিভটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মোটিভ পুরানোর পরে তিনি পরিদর্শনে গিয়েছিলেন, সেখানেও গিয়েও তিনি বলেছেন যে এই যে জুলাইয়ের যে স্পিরিট সেটাকে ধারণ করে শিল্পীরা এই কার্যক্রমটা করছে। তিনি বলেছেন যে এই যে 1 মাসের পরিশ্রমে বেত এবং বাঁশ দিয়ে এটা মোটিভটা তৈরি করা হয়েছে, সেটা শেখ হাসিনার মুখাকৃতির উপরে, সেটা পুরোপুরি শিল্পীদের সিদ্ধান্ত এবং সেটা তাদের মতো করে, এবং পুড়িয়ে দেওয়ার পরেও তাকে প্রশ্ন করা হয়েছে যে আবার করা হবে কিনা, সেই বিষয়েও কিন্তু তিনি একইভাবে বলেছেন যে এটা আমার মনে হচ্ছে স্পিরিটটা দ্বিগুণ হয়েছে, এই যেটা দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে নাশকতা করে সেটা দমানো যায়নি, সেটা স্পিরিটটা বেড়েছে, তবে আবার করবেন কিনা সেটাও শিল্পীদের সিদ্ধান্ত। মানে পুরোপুরি এই যে শেখ হাসিনার মুখাকৃতি বলেন, মোটিভ বলেন, বা মঙ্গল শোভাযাত্রার যে ঘটনাটি সেখানে আনন্দ শোভাযাত্রা করা, সেই পুরো বিষয়টিকে সরকারের পক্ষ থেকে সেভাবে দায়িত্ব নেয়নি। তারা বলেছে যে রাজনৈতিক কোনো ইয়েও এখানে নেই, তেমনটা কিন্তু তাদের পক্ষ থেকে ক্লিয়ার করা হয়েছে। জিহাদ, আপনাকে ধন্যবাদ। ফিরবো আপনার কাছে আবার। অলেল রনি, আপনি তো আনন্দ শোভাযাত্রা সেটি একদম শুরু থেকেই ছিলেন, বারবার আমরা বলছিলাম সেটি যে আসলে নিশ্চয়ই কর্তৃপক্ষের এই আনন্দ শোভাযাত্রা নিয়ে তো সর্বশেষে বা শুরুতে বক্তব্য দিয়েছেন তারা, এটি যেমন আপনার কাছে জানতে চাই, একই সাথে আরেকটি ব্যাপার জানতে চাই। গতকালকে যে চারুকলার একটি অংশ এই আনন্দ শোভাযাত্রায় অংশ নেবেন না বা তা বলে হচ্ছে সংবাদ সম্মেলন করেছেন সম্ভবত, তো তারা কি আসলে এসেছেন কিনা, আর রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনি আসলে এই শোভাযাত্রায় দেখেছেন কিনা?
আনোয়ার, একে একে শুরু করি। হচ্ছে প্রথমে যেটা আপনাকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে রাজনৈতিক নেতা কর্মীদের কথা বলছেন, বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অধিকাংশ নেতাই হচ্ছে পলাতক রয়েছেন এবং সুতরাং তাদের এখানে দেখার কোনো অবকাশ নেই। এবং সেই সাথে আরও যে বড় দলগুলো রয়েছে, বিশেষ করে হচ্ছে ইসলামিক যে দলগুলো রয়েছে, তারাও হচ্ছে এটিকে এক ধরনের সাপোর্ট করছেন না। বিশেষ করে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, তাহলে হচ্ছে আমরা যখন আসলে এটি কভার করে আসছিলাম, তখন যখন আমরা শাহবাগ পর্যন্ত আসছি, তখন কিন্তু আসলে আমরা একটি মিছিল দেখতে পেয়েছি এবং সেটি কিন্তু অধিকাংশ ইসলামিক দলগুলো সেখানে ছিল। বিশেষ করে তারা এটিকে বলছেন কুসংস্কার। তারা কিন্তু এই মিছিলটি নিয়ে তখন হচ্ছে শাহবাগ অতিক্রম করে তারা কিন্তু রমনার দিকে যাচ্ছিলেন। তো হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে এখানে যে ইসলামিক দলগুলো কিন্তু তাহলে এখানে আসবে না। এবং সেই সাথে আরেকটি বড় দল যারা রয়েছে, বিশেষ করে আমরা তাদের কোনো নেতাকর্মীকেও কিন্তু এখানে দেখিনি, হয়তো ওয়ার্ড পর্যায়ের কোনো নেতা থাকতে পারে, কিন্তু যে জাতীয় লেভেলের কোনো নেতাকে আমি আমার চোখে কিংবা গণমাধ্যমের সামনে তাদেরকে দেখিনি। এটি হচ্ছে একটি অবস্থান গেল। এরপরে যদি আপনাকে কর্তৃপক্ষের বিষয়টি বলি, তাহলে হচ্ছে বলতে হবে, দেখুন যে দুদিন আগে আমরা জানি যে এখানে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, বিশেষ করে শান্তির প্রতীক যেটি ছিল পায়রা এবং এই যে স্বৈরাচারের মুখাকৃতি যেটি, এটিকে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাদের হচ্ছে তারা যে বাঁশ এবং বেত দিয়ে 1 মাস ধরে যে প্রচেষ্টা করে এটি তৈরি করেছিলেন, সেটি আসলে কিন্তু নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। এবং পরবর্তীতে কিন্তু আমাদের উপদেষ্টা বলছিলেন যে আসলে এই যে পুড়িয়ে দেওয়া হয়েছে, এতে কিন্তু তাদের যে স্পিরিটটা ছিল সেটি আরও দ্বিগুণ হয়েছে। তো হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যিনি, তিনি কিন্তু এই কথাটি বারবার বলছেন যে তারা হচ্ছে 2 দিনের মাথায় এটি আবার নতুন করে তৈরি করে ককশিট দিয়ে সেটি তারা কিন্তু র্যালিতে নিতে পেরেছেন। এটি আসলে তাদের এক ধরনের সফলতা। এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে বিগত কোনো সরকারই, কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, বিএনপি সরকার একসময় ক্ষমতায় ছিল, কিন্তু এইভাবে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিশেষ করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলতে যে আমরা জানি যে নববর্ষের র্যালিতে সাধারণত মানুষ হবে, এটি স্বাভাবিক, কিন্তু এই যে দলমত নির্বিশেষ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা, বিশেষ করে আমরা কিন্তু তাদেরকে অনেক সময় দেখি যে তারা যে বাঙালি কিনা, তারাও কিন্তু এটিতে প্রশ্ন তুলেন অনেক সময়। সেক্ষেত্রে তাদেরকে এখানে নিয়ে আসে এবং তাদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া এবং তারা সেটিকে বহন করছেন, এটি কিন্তু তিনি একদম স্পেসিফিকভাবে ব্যাখ্যা করেছেন আমাদেরকে যে এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের আসলে এক ধরনের সফলতা। এবং সেই সাথে তিনি কিন্তু এই সফলতাকে পুরো জাতিকে, ভিনদেশি মানুষও তো নিশ্চয়ই এই নববর্ষে ছিল। জি জি অবশ্যই, আমি হচ্ছে বিগত বছরগুলোতেও যেমন দেখেছি, এবার আসলে তার থেকে কোনো অংশে কম দেখিনি বিদেশিদের। বিশেষ করে আমার কয়েকটি দেশের নাগরিকদের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে, বিশেষ করে সেটি চীন থেকে কেউ এসেছেন, কেউ রাশিয়া থেকে এসেছেন, কেউ জার্মানি থেকে এসেছেন এবং সুইডেন থেকে বেশি লোক এসেছেন সব থেকে। এবং তারা যে বিষয়টি আসলে বলেছেন যে তারা কিন্তু আমাদের কৃষ্টি কালচার জানছেন এবং সেটি নিয়ে গবেষণা করছেন এবং সেটি নিয়েও কিন্তু তারা বাংলাদেশের মানুষের যে আসলে হাস্যরসবোধ এবং আমাদের যে একটি সুন্দর এবং সুসংগঠিত সংস্কৃতি রয়েছে, সেটি নিয়ে কিন্তু তারা বলছেন বারবারই। এবং তাদের মধ্যে আসলে এক ধরনের উদ্দীপনা। আবার আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই আপনার কাছ থেকে, যে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রথম পহেলা বৈশাখ, আপনি যেহেতু সংবাদ সংগ্রহ করেছেন, আপনার মূল্যায়ন কি? এইটি যদি মূল্যায়ন করতে হয় তাহলে শুরুতেই বলতে হবে আসলে সরকার এখানে সফল। কিভাবে সফল? তারা কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে স্পিডটা নিয়ে কাজ শুরু করেছিল, তারা কিন্তু বলেছিল যে বিগত সময় যে কাজগুলো ঘটেছে সেখান থেকে বেরিয়ে এসে তারা একটি ভিন্ন আয়োজন করবেন এবং তারা এখানে একেবারেই সফল। যে ভিন্ন আয়োজন বলতে তারা র্যালি থেকে শুরু করে, নাম থেকে শুরু করে এবং মোটিভ থেকে শুরু করে সব কিছুতে যেমন পরিবর্তন নিয়ে এসেছেন, সেই সাথে আয়োজন জুড়েও কিন্তু ব্যাপক পরিবর্তন ছিল। সুতরাং আমি বলবো যে আসলে সরকার এখানে একদিকে যেমন সফল, সেক্ষেত্রে তাদের যদি অবস্থানটা আরেকটু ক্লিয়ার করতেন যে এই যে নাম পরিবর্তন কিংবা আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো পরিবর্তন এসেছে, আসলে এটি রাজনীতিকরণ কিনা বা রাজনীতির বাহিরে এসে তারা এই পরিবর্তনগুলো সাধিত করতে পারছেন কিনা, এই বিষয়টি তাদের আরেকটু স্পষ্ট ধারণা দেওয়া উচিত ছিল, তাহলে জনমনে হয়তো বা আরো পরিষ্কার ধারণা পেত। জি, অলরেডি আপনাকে ধন্যবাদ। জিহাদ, আপনার কাছে একটু যেতে চাই যে আপনি তো সংবাদ সংগ্রহ করেছেন, সংবাদে চোখ রাখেন, সংবাদ সম্পর্কে ধারণা রাখেন, যেহেতু সাংবাদিক, আপনারা আসলে কি মূল্যায়ন করবেন আপনি? আমার কাছেও মনে হয়েছে যে এই বছরের যে নববর্ষ, সেখানে সবার অংশগ্রহণ ছিল এবং সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আসলে অংশগ্রহণ করেছে। আমি যেমন রমনার বটমূলে যখন গিয়েছি, তখনও ভিনদেশি থেকে শুরু করে বিভিন্ন ধর্মের অনেকেই ছিল, যেটা এর আগে আলোচনা করেছেন সহকর্মী। সেখানে আমার মনে হচ্ছে যে এবছরের 2-1টি ঘটনা ছাড়াই, মোটিফের ঘটনা বা মোটিফটা পুড়িয়ে ফেলা, সেখানে একটু নাশকতার চেষ্টা করা বা এই ধরনের 2-1টি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবছর একেবারে ব্যতিক্রমভাবে হয়েছে। এবং এবছর মোটিফের সংখ্যা বেড়েছে, এবছর শোভাযাত্রায় পরিবর্তন এসেছে, সব ধরনের পরিবর্তন ঘিরে আমার মনে হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক ভালো আয়োজন হয়েছে। সকল রাজনৈতিক, তারা তো যদিও অন্তর্বর্তীকালীন সরকার বলছিল যে রাজনৈতিক কোনো ভাবেই হচ্ছে এটাকে রাজনীতিকীকরণ করার চেষ্টা তারা করবে না, সেই জায়গাটা কি আসলে রাজনীতির মানে কোনো ছাপ আপনি দেখতে পেয়েছেন কিনা? বা সেখানে প্রশ্নের জায়গা তো ছিলই, কিন্তু
রাজনীতিকরণের চেষ্টার সেই জায়গাটা সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করা উচিত ছিল, যেটা রনি ভাইও বলেছে। আমার মনে হচ্ছে যে সেখানে যদি সরকার আরেকটু ক্লিয়ার করতো আসলে কেন এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো, কোন প্রেক্ষাপটে, এবং সেটা রাজনীতিকরণের কারণ ছিল কিনা, কিংবা নাকি সেটা সরকারের পক্ষ থেকে অন্য কোনো উদ্যোগ ছিল, কেন সেটা করা হয়েছে সেটা ক্লিয়ার করলে আরেকটু হচ্ছে সেই বিষয়টা এই যেটুকু প্রশ্ন রয়েছে এবছরের পহেলা বৈশাখে ঘিরে সেটুকু হয়তো থাকতো না। এবং জিহাদ, আপনার কাছে ফিরবো। মুনিয়া জুথি, আপনার কাছে জানতে চাই, আপনিও একই সাথে সংবাদ সংগ্রহ করেছেন, একদম ভোর থেকে ছিলেন। আসলে আপনার আমাদের সহকর্মীরাই বলছিলেন যে সরকার মোটামুটি সফল, তারপরেও কি কোনো প্রশ্ন আপনার মধ্যে জেগেছে যে আসলে এই কাজগুলো যদি করতো তাহলে পহেলা বৈশাখকে ঘিরে, যেটি জিহাদ বলছিলেন যে কিছু কিছু প্রশ্ন আছে নাম পরিবর্তন নিয়ে, বা হচ্ছে সকল রাজনীতিকীকরণ করা হবে না বলেও তারপর আছে সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন কিনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই প্রশ্নগুলো দেখি। আপনার ভিতর কি কোনো প্রশ্ন জাগছে বা আপনি কি মূল্যায়ন করবেন? দেখুন, এক কথাই ঠিক বলতে পারবো না। প্রথমত হচ্ছে যে যদি মূল্যায়ন করতে বলেন, রাজনীতিকরণের কথা আপনি বলেছেন, নাম পরিবর্তনের কথা বলেছেন। যেদিন আসলে ঘোষণা দেওয়া হলো যে নাম পরিবর্তিত হচ্ছে, অনেকেই প্রশ্ন করেছিলাম, আমরা প্রশ্ন করেছিলাম যে নাম পরিবর্তন কেন, বা এতদিনে এটা ছিল হঠাৎ করে এখন এসে নাম পরিবর্তন। তারা কিন্তু ব্যাখ্যা দিয়েছেন যে এটিকে পরিবর্তন বললে ঠিক হবে না, আমরা কিন্তু পুনরুদ্ধার করছি। সেই জায়গা থেকে আজকে পহেলা বৈশাখ পালিত হলো, তার ঠিক 2 দিন আগে তাদের তৈরি করা বা মানুষের প্রাণের একটি আকাঙ্ক্ষা যে বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে, কখনো স্বৈরাচারের উত্থান হতে দেওয়া যাবে না, এবং সেটি নেতিবাচক দৃষ্টান্ত হিসেবে স্থাপন করার যে চেষ্টা, সেখানে যারা হামলা চালিয়ে একটু অপচেষ্টা করেছে, সেই জায়গা থেকে আজকে ঠিক যে চিত্রটা আমরা সকাল থেকে দেখেছি না, আমি এক কথায় এটাকে সফল বলবো। কারণ এই যে কম সময়ে দেশ যখন টালমাটাল অবস্থায় আছে, কোন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভয় ধরিয়ে দেওয়ার যে চেষ্টা ছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে, ডেফিনেটলি ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে ইউনূস সরকার অবশ্যই শতভাগ সফল। এবং এই চিত্র কিন্তু আমরা সকালবেলায় দেখেছি। রাজনীতিকরণের যে কথাগুলো বলছিলেন, আসলে এই প্রশ্নটি আপনি কাকে করবেন? কোন দলীয় সরকার কি আছে, কোন দলীয় সরকার করছে কিনা? যে করছে সে আপনার আমার সকলের সরকার। কোন বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত হয়তো ইউনূস সরকারের এই জায়গাটায় ব্যর্থতা রয়েছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐক্যমত্য তৈরি করতে পারেনি, কিন্তু এমন একটি জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের মতো দিন একটি সফল দিন উপহার দিতে পারা, অবশ্যই এটা তাদের সফলতা হিসেবে আমি দেখি। যে মুনিয়া জুথি, আমরা একেবারে সংবাদ বিশ্লেষণের শেষ দিকে রয়েছি, আমরা শেষ করব। আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য মুনিয়া জুথি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জিহাদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, একই সাথে নববর্ষের শুভেচ্ছা। অলিয়াল রনি, আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজকের মতো শেষ করব। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণ।